বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে মানুষের ঢল ক্রমেই বাড়ছে। যন্তর মন্তরে ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বন্ধের অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। গতকাল রাতে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যেও দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপের জবাবে পাথর ছোড়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীদের বিরুদ্ধে। যদিও বিক্ষোভকারীদের দাবি, নিজেরাই পাথর ছুড়ে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিজেপি। রাজধানীর পার্লামেন্ট চত্বরে আজও বিক্ষোভ করেছে বিরোধী দল কংগ্রেস। নিরাপত্তা বাহিনীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের এই দৃশ্য দিল্লির যন্তর মন্তরের। বৃষ্টি উপেক্ষা করেই দিনভর শান্তিপূর্ণ অবস্থান শেষে বুধবার রাতে হঠাৎ উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ার অভিযোগ তুলে পাল্টা হামলা চালায় বিক্ষোভকারীরা। আহত হয় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। হামলার অভিযোগ অস্বীকার করে আন্দোলনকারীদের দাবি, পুলিশ ও বিজেপি কর্মীরা পাথর ছুঁড়ে তাদের উপর দায় চাপানোর চেষ্টা চালাচ্ছে। বাইরে থেকে লোক পাঠিয়ে ইচ্ছাকৃতভাবে এই বিক্ষোভকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। আন্দোলন জোরদার হওয়ায় মানুষকে উস্কানি দেওয়ার জন্য বিজেপি বাইরে থেকে গুন্ডা পাঠাচ্ছে। পুলিশ এখানে ট্রাক ভর্তি পাথর নিয়ে আসে, তারপর বিজেপির গুন্ডারা পাথর ছুঁড়ে আমাদের বদনাম করার জন্য। পুলিশ এর আগে সরকারের বিরুদ্ধে যন্তর মন্তর সহ আশপাশের এলাকায় ইন্টারনেট সেবা ও বিদ্যুৎ সংযোগ বন্ধের অভিযোগ তোলে আন্দোলনকারীরা। বৃহস্পতিবারও যন্তর মন্তর অবস্থান ধরে রেখেছে বিক্ষোভকারীরা। ক্রমেই বড় হচ্ছে আন্দোলন, বাড়ছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। এমন পরিস্থিতিতে দ্বিতীয় দিনের মতো দিল্লির 16টি মেট্রো স্টেশন বন্ধ করে রেখেছে কর্তৃপক্ষ। ককরোচ জনতা পার্টি জানিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সোমবারের হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার সহ 4 দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে পার্লামেন্ট চত্বরে বিক্ষোভ করেছে কংগ্রেস সহ বিরোধীরা। একই সময়ে সেখানে পাল্টা অবস্থান নেয় বিজেপির এমপিরাও। দিল্লি ছাড়াও বিক্ষোভ ছড়িয়েছে অন্তত 7 রাজ্যে। ছাত্র পুলিশের সংঘর্ষের জেরে 6 আগস্ট পর্যন্ত মহারাষ্ট্রের মুম্বাইয়ে আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা, যার আওতায় শহরটিতে 5 জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রশ্ন ফাঁসে জড়িতদের দ্রুত বিচার আদালতে বিচারের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী দাবি করেছেন, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিতে সরকার দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এরই মধ্যে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। মোদী জানান, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় বিজেপি সরকারের ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বলেন, তার সরকারের কাছে তরুণদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বিতর্কিত ভূমিকা নিয়ে তোলপাড় চলছে ভারতে। এক নারী আন্দোলনকারীকে থাপ্পড় দেওয়ার ঘটনায় দিল্লির নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সন্দীপ লাম্বা নামের এক পুলিশ কর্মকর্তাকে। মুম্বাইয়ের আরেক পুলিশের শিক্ষার্থীদের মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে পুলিশের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে মুম্বাই আন্দোলনকারীরা। এক নারীকে দিল্লি পুলিশ কর্মকর্তার থাপ্পড়ের এই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। নেটিজেনদের অভিযোগ, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ঘটনা এটি। ভিডিওটি নিয়ে এরই মধ্যে তোলপাড় শুরু হয়েছে ভারতে। তুমুল সমালোচনার মুখে বিতর্কিত পুলিশ কর্মকর্তা সন্দীপ লাম্বাকে নয়াদিল্লির নিরাপত্তা দায়িত্ব থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, তাকে অন্য জেলায় পাঠানো হয়েছে। তুমুল বিতর্ক চলছে মুম্বাই কংগ্রেস নামের একটি এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা ভিডিও নিয়ে, যেখানে দাবি করা হয়েছে মুম্বাইয়ের আন্দোলনকারীদের আটকের পর মাদক মামলার ভয় দেখিয়েছে পুলিশ। যদিও মুম্বাই পুলিশ জানিয়েছে, ভিডিওর সত্যতা যাচাই করা হচ্ছে। 50-50 ग्राम पाउडर डाल देगा कि जेब में। अरे नहीं गया क्या, जिंदगी गया। नो जामीन। আন্দোলন দমাতে মুম্বাই পুলিশের বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার আরও অভিযোগ রয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এফআইআর দায়ের হয়েছে যাদের নামে তাদের বাড়ি বাড়ি গিয়ে কিংবা ফোন কলে আন্দোলনে না যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এমনকি তাদের অবস্থান জানাতে হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ারের নির্দেশনাও দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এছাড়া বুধবারও মুম্বাইয়ে শিক্ষার্থীদের ব্যাপক মারধর করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এর আগে সোমবার ককরোচ জনতা পার্টির নেতৃত্বে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রায় ব্যাপক লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। পুরো আন্দোলনে তাদের বিতর্কিত ভূমিকার জেরে ব্যাপক ক্ষোভ ছড়ায় ভারত জুড়ে। পুলিশের হামলার প্রতিবাদে আন্দোলনে ওঠে নতুন ঢেউ। এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা। ভারতে চলমান শিক্ষার্থীদের বিক্ষোভে সমর্থন জানিয়েছেন এক ঝাঁক তারকা। এর মধ্যে সবচেয়ে বড় নাম বলিউডের ভাইজান সালমান খান। প্রকাশ্যে বিক্ষোভে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেছেন ইমরান খান, হুমা কুরেশি, আয়েশা খান, প্রকাশ রাজের মতো খ্যাতনামা অভিনেতা অভিনেত্রীরা। ভিডিও বার্তাতেও অনেকে পক্ষ নিয়েছেন শিক্ষার্থীদের। এছাড়াও জনপ্রিয় ও পরিচিত বহু সেলিব্রিটি আর ইউটিউবারও অংশ নিচ্ছেন শিক্ষার্থীদের আন্দোলনে। সপ্তাহখানেক ধরে দিল্লির যন্তর মন্তরে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে অবস্থান ধরে রেখেছে ছাত্র জনতা। প্রথম দিকে তেমন সাড়া না থাকলেও ধীরে ধীরে এই আন্দোলনে যুক্ত হতে শুরু করেছেন ভারতের আলোচিত তারকারা। বলিউড তারকাদের নীরবতা ভেঙে শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন সালমান খান। বুধবার রাতে সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের সাহস ও ধৈর্যের প্রশংসা করেন তিনি। আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বানও জানান সালমান। When has he spoken honestly about anything? এদিকে আন্দোলনের সহিংসতার ঘটনায় বেশিরভাগ বলিউড তারকাদের নীরবতাকে ইঙ্গিত করে মন্তব্য করেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। Has he accepted responsibility for আমি আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াচ্ছি। এটি আমার ভালোবাসার ভারত নয়। আমি মোদীকে গুরুত্বের সাথে নিই না। আমি মোটেও অবাক নই। সে কখনো কথা বলে না, কখনো নিজের দায় স্বীকার করে না, যেন সে ঐশ্বরিক। divinity of his as a কিছু কিছু বলিউড তারকা সরাসরি যোগ দিয়েছেন শিক্ষার্থীদের বিক্ষোভে। এর মধ্যে ইমরান খান, প্রকাশ রাজ, শাবানা আজমি, হুমা কুরেশি অন্যতম। আন্দোলনে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হন আরেক তরুণ অভিনেত্রী আয়েশা খান। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়। খ্যাতনামা ইউটিউবার ফিজিক্সওয়ালা সহ আরো কয়েকজন সেলিব্রিটিও যুক্ত হন বিক্ষোভে। ভারতের শিক্ষার্থীরা ইতিহাস তৈরি করেছে। তাদের পুরো শিক্ষা ব্যবস্থার উপর ক্ষোভ। শুধু প্রশ্নফাঁসের বিষয় নয়, এই বাচ্চাদের লাঠিপেটা করা হয়েছে, পুলিশ মেরেছে, গুন্ডারা মেরেছে। সরকার কেন তাদের সাথে কথা বলে না? এদিকে সশরীরে না পারলেও সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন অন্যান্য তারকারা। শিক্ষার্থীদের উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে বিচার চেয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন গায়িকা নেহা কক্কর। বিক্ষোভকারীদের পক্ষ নিতে দেখা গেছে আরেক আলোচিত ইউটিউবার সময় রেনাকেও। এছাড়াও পঞ্চায়েত খ্যাত অভিনেতা রঘুবীর যাদব দিয়েছেন ভিডিও বার্তা। जिस तरह इन मासूम बच्चों को बेरहमी से बेदर्दी से मारा पीटा गया है। তারকা আর রাজনীতিবিদ ছাড়াও শিক্ষার্থীদের চলমান বিক্ষোভে সামিল হয়েছেন ভারতের বহু মানবাধিকার কর্মী ও অ্যাক্টিভিস্ট। একের পর এক বেনামি অর্ডারে খাবার পৌঁছে যাচ্ছে দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জড়ো হওয়া ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা জানাতেই এমন উদ্যোগ ভারতের সাধারণ মানুষের। আন্দোলনে সরাসরি যোগ দিতে না পারলেও বিভিন্নভাবে দেশ বিদেশের ভারতীয়রা অবদান রাখছেন। অনেকেই মোদী সরকারের উপর অনাস্থার জানান দিচ্ছেন সামাজিক মাধ্যমে। দিল্লির যন্তর মন্তরে খাবার ডেলিভারি দেওয়া রাইডারদের ভিড়, আর তাদের ব্যাগে নানা পদের খাবার। এগুলো ককরোচ জনতা পার্টির ব্যানারে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা আন্দোলনরত ছাত্রছাত্রীদের জন্য। তবে এই খাবারের অর্ডার করেননি কোনো শিক্ষার্থী। খাবারগুলো এসেছে বিভিন্ন রাজ্যের সাধারণ মানুষের কাছ থেকে। সুইগি, জোম্যাটো ও জ্যাপটোর মতো অনলাইন ফুড ও র্যাপিড ডেলিভারির মাধ্যমে খাবার, পানি সহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে যাচ্ছে দিল্লির যন্তর মন্তরে। আন্দোলনে সরাসরি যুক্ত হতে না পারলেও শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানাতেই এমন পদক্ষেপ অনেকের। তাদের সাথে যুক্ত হয়েছেন প্রবাসী ভারতীয়রাও, তবে তারা নাম প্রকাশে অনিচ্ছুক। অর্ডারটা কে দিয়েছেন জানি না। আমাকে বলা হয়েছে যন্তর মন্তর আন্দোলনরত ভাইদের চা পৌঁছে দিতে, ব্যাস এইটুকুই। অর্ডারের নাম পরিচয় গোপন রাখা হয়েছে। আমাকে শুধু খাবারের প্যাকেটগুলো সবার মাঝে ভাগ করে দিতে বলা হয়েছে। ভারতের জনগণ যে মোদী সরকারের উপর ক্ষুব্ধ, তারই বহিঃপ্রকাশে এমন সব উদ্যোগ। বুধবার শিক্ষার্থী ও বিরোধী দলগুলোর পাশে দাঁড়ায় পাঞ্জাবের কৃষকেরাও। আর বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের 7টি রাজ্যে। দিন দিন আরো বেগবান হচ্ছে আন্দোলন। শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ ও পুলিশি হয়রানি বন্ধ হলে অনশন ভাঙতে রাজি ভারতের আলোচিত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। বুধবার হাসপাতাল থেকে দেয়া ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়েছেন তিনি।
सरकार से विनती करता हूँ আমি সরকারের কাছে অনুরোধ করছি শিক্ষার্থীদের ওপর যেন আর কোনোভাবেই বল প্রয়োগ করা না হয়। তাদের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা থেকেও বিরত থাকতে হবে। তারা আমাকে নিশ্চয়তা দিলে সবার প্রতি সম্মান জানিয়ে আমি আজই আমার অনশন ভাঙব। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একসময় প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছেন আর এখন নিজেই প্রশ্ন ফাঁস বিতর্কের কেন্দ্রে। দেশ জুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, বিরোধীদের পদত্যাগ দাবি এবং সরকারের উপর বাড়তে থাকা চাপ সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। একসময় বিজেপির ছাত্র সংগঠনের সদস্য ধর্মেন্দ্র দীর্ঘদিন ধরেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহর বিশ্বস্ত হিসেবেই পরিচিত। स्कूल शिक्षा मंत्रियों की सम्मेलन में ভারতের ওড়িশা রাজ্যে 1969 সালে জন্ম ধর্মেন্দ্র প্রধানের। রাজনীতির হাতে খড়ি ছাত্র জীবনেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপির কর্মী হিসেবে শুরু। এরপর বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে উঠে আসেন। ধাপে ধাপে হয়ে ওঠেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ওড়িশার রাজনীতি পেরিয়ে জায়গা করে নেন জাতীয় পর্যায়ে। লোকসভা ও রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় পান একের পর এক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রথমে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস, পরে ইস্পাত ও দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়। 2021 সালে ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পান ধর্মেন্দ্র প্রধান। 2024 সালে মোদীর তৃতীয় মেয়াদে সরকারেও সেই দায়িত্ব বহাল থাকে। 1997 সালে ওড়িশা একটি প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন ছাত্রনেতা ধর্মেন্দ্র প্রধান। সেই আন্দোলনে পুলিশের লাঠিচার্জেও আহত হয়েছিলেন তিনি। গেল কয়েক বছর ধরে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর রাজনৈতিক কৌশল বাস্তবায়নের অন্যতম কারিগর তিনি। তার দূরদর্শিতার কারণেই ওড়িশায় প্রায় 25 বছর ধরে রাজত্ব করা বিজেপির পতন হয়। ছাত্রনেতা হিসেবে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার নেতৃত্ব ধর্মেন্দ্র প্রধানের রাজনৈতিক পথচলা ছিল দীর্ঘ এবং সফল। কিন্তু এখন সে পথচলার সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে তিনি। কারণ প্রশ্ন কেবল একটি পরীক্ষা নিয়ে নয়, প্রশ্ন কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ আর সেই ভবিষ্যৎ রক্ষায় সরকারের সক্ষমতা নিয়েও। আগ্রাসীদের বিরুদ্ধে প্রতিরক্ষায় আই ফর অ্যান আই অর্থাৎ চোখের বদলে চোখ নীতি অনুসরণ করবে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন বাহিনী সরে না গেলে হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেল রফতানি করতে দেওয়া হবে না, হুমকি পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের। এর বিপরীতে ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানি, হরমুজে কোনো জাহাজ আক্রান্ত হলে ধ্বংস করা হবে ইরানের অবকাঠামো। মার্কিন সেনা হত্যার প্রতিশোধের হুমকিও দিয়েছেন। যুদ্ধবিরতি ভেস্তে গেছে আগেই, আলোচনার বদলে বাড়ছে হুমকি, শক্তি প্রদর্শন। আরও ভয়াবহ রূপ নিয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাত। অনমনীয় যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টে হুমকি ধামকিতে আরও কঠোর অবস্থানের জানান দিচ্ছে দুপক্ষ। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, হরমুজ প্রণালীতে প্রতিটি জাহাজে হামলার জবাবে ইরানের একটি সেতু অথবা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যে সেনা নিহতের প্রতিশোধ নেয়ার কথাও জানান। তাদের উপর এত জোরালো আঘাত করা হচ্ছে যে তারা আমাদের সাথে চুক্তি করতে চাইছে, কিন্তু আমার মনে হয় তারা এখনো প্রস্তুত নয়। যখনই চুক্তির কথা হয় নতুন নতুন পরিবর্তন দাবি করে। আমরা ইরানের বিরুদ্ধে জয়ী হতে চলেছি আর এটা নিশ্চিত করতে যাচ্ছি যাতে আর কখনো তারা ঘুরে তাকাতে না পারে। ট্রাম্পের হুমকির জবাবে চোখের বদলে চোখ নীতির কথা মনে করিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক্স বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সহায়তাকারী প্রতিটি দেশই হবে তাদের বৈধ টার্গেট। আরও কঠোর বার্তা দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। জানিয়েছেন, ইরানের অবকাঠামো আক্রান্ত হলে হামলার টার্গেট হবে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের তেল, গ্যাস, বিদ্যুৎ ও অর্থনৈতিক কাঠামো। রফতানি করতে দেয়া হবে না এক ফোঁটা তেলও। লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। সৌদি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। হুতিদের নৌ অবরোধ উপেক্ষা করে জলপথটি পাড়ি দিচ্ছিল জাহাজ দুটি, এমন অভিযোগ করা হয়েছে। আক্রমণের শিকার ট্যাঙ্কার দুটির নাম এনসেলিয়া ও লায়লা। অন্তত একটি জাহাজে সরাসরি আঘাত হানে কয়েকটি ক্ষেপণাস্ত্র, ড্রোন। এতে নৌযানটিতে আগুন ধরে যায়। সম্প্রতি লোহিত সাগরের বাব এল মান্দেব প্রণালীতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ জারি করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। নিরাপত্তা উদ্বেগে হরমুজের পর অচলাবস্থার মুখে আরেক গুরুত্বপূর্ণ নৌপথ বাব এল মান্দেব প্রণালী। পণ্যবাহী জাহাজে হুতিদের হামলা আর হুমকির জেরে নৌ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে লোহিত সাগরে। এমন পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য নতুন অনিশ্চয়তার বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের সংঘাতে হরমুজ প্রণালীর পর এবার উত্তেজনার কেন্দ্র বাব আল মান্দেব। নতুন করে শঙ্কায় পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী নিরাপত্তা উদ্বেগের কারণে একদিনের ব্যবধানে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের 31% কমে নেমে এসেছে মাত্র 9টিতে। একই সময়ে বাব আল মানদেব প্রণালীতে 34% কমে পারাপার করেছে মাত্র 29টি জাহাজ। নিরাপত্তা ঝুঁকিতে এডেন উপসাগরের কাছাকাছি মাঝপথ থেকে ফিরে গেছে অন্তত 4টি জাহাজ। এর আগে সোমবার সৌদি সংশ্লিষ্ট জাহাজের উপর সামুদ্রিক অবরোধ ঘোষণা করে ইয়েমেনের হুতিরা। এর পরপরই লোহিত সাগরে হামলার শিকার হয় সৌদি তেলবাহী দুটি ট্যাঙ্কার। এদিকে ইরানের তৎপরতায় দীর্ঘদিন ধরেই প্রায় বন্ধ হরমুজ প্রণালী। এরই মধ্যে বাব আল মানদেব ঘিরে হুতিদের হামলা ও হুমকির জেরে অচল অবস্থার মুখে লোহিত সাগরও। দুই গুরুত্বপূর্ণ নৌপথে অনিশ্চয়তায় বাণিজ্যিক জাহাজগুলো রুট বদলাতে বাধ্য হলে বাড়বে পরিবহন ব্যয়। এমন পরিস্থিতিতে নতুন করে চাপের মুখে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সৌদি আরবের সাথে বেসামরিক পারমাণবিক চুক্তি করেছে ওয়াশিংটন। বুধবার বিবৃতিতে এই তথ্য জানায় সৌদি জ্বালানি মন্ত্রণালয়। এতে জানানো হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এই চুক্তি স্বাক্ষর করেন, যার লক্ষ্য হল পারমাণবিক শক্তিকে সঠিকভাবে ব্যবহারের উদ্দেশ্যে দক্ষতা, জ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন। এছাড়াও পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত ও বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াও এই চুক্তির অন্যতম লক্ষ্য। এর আগে এই চুক্তি নিয়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছিল। চুক্তির আওতায় সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পারমাণবিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণের সুযোগ পাবে। এবার পেন্টাগনের জন্য রেকর্ড $1.15 ট্রিলিয়ন বরাদ্দের অনুমোদন দিতে চলেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অল্প ব্যবধানে এই বিলটি পাশ হয়েছে। 216/212 এই ভোটে পাশ হওয়া বিলে সেনা সদস্যদের 5 থেকে 7% বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের জন্য আরো অর্থ বরাদ্দের জন্য $95 বিলিয়ন বাজেট প্রস্তাব হয়েছে। আর রিপাবলিকানদের দাবি, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে কমে যাওয়া সামরিক মজুদ পুনর্গঠনে এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে ডেমোক্র্যাটদের অভিযোগ, বিলটি অতিরিক্ত সামরিক ব্যয় বাড়ানোর পাশাপাশি একটি অবৈধ যুদ্ধের অর্থায়ন করছে। বিলটি এখন সেনেটে যাবে আর সেখানে অনুমোদন পেলেই এটি আইনে পরিণত হবে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় প্রবল বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে, অনেক বাসিন্দাই নিখোঁজ। বুধবার রাজ্যের 50টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। উত্তরের এলাকাগুলো একটানা 7 ইঞ্চির বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট, বসতভিটা সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ডুবে যাওয়া ঘরবাড়িতে আটকে পড়া মানুষকে উদ্ধারে পাঠানো হয় 500 সদস্যের একটি উদ্ধারকারী দল। 19টি হেলিকপ্টার নিয়ে শতাধিক মানুষকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। আর ক্ষতিগ্রস্তদের জন্য 3টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানায় ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর। আশ্রয় কেন্দ্রগুলোতে স্থানীয়দের ভিড় বাড়ছে। আর পানি নেমে যাওয়ার কোনো জায়গা না থাকায় ভারী বৃষ্টির কারণে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। ভারতের আসামে ভয়াবহ বন্যায় আরও 31 জন প্রাণ হারিয়েছে, শতাধিক নিখোঁজ। এ নিয়ে চলতি মৌসুমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। পানিবন্দী 16 জেলার 8 লাখ মানুষ বুধবার নতুন করে প্লাবিত হয় রাজ্যটির নাগাল্যান্ডের সীমান্তবর্তী 3টি জেলা। টানা বৃষ্টিতে তলিয়ে আছে মাইলের পর মাইল, ডুবেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। কেবল শিবসাগর জেলাতেই পানিতে ডুবে মারা গেছে 2 শিশু সহ অন্তত 20 জন। আসামে ক্ষতিগ্রস্তদের 4 লাখ টাকা এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। অরুণাচল ও নাগাল্যান্ডে অবিরাম বর্ষণের ফলে অনাকাঙ্ক্ষিতভাবে পাহাড়ি ঢল নেমে এসেছে। নিজ দেশের সামরিক ঘাঁটি মার্কিন বাহিনীকে ব্যবহারের অনুমতি দিয়েছে বুলগেরিয়া। বুধবার দেশটির পার্লামেন্ট এই অনুমোদন দেয়। ইইউ ও নেটো সদস্য দেশটির ভূখণ্ডে 8টি KC-135 বিমান মোতায়েন করা যাবে। আগামী 1 সপ্তাহে বিমান ও 250 জন সৈন্য মোতায়েন করা হবে। রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের মধ্যেই এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র, বুলগেরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী দিমিতার স্টোয়ানোভ জানিয়েছেন, এখানে কোনো আক্রমণকারী বিমান মোতায়েনের অনুমতি দেওয়া হয়নি। বুলগেরিয়া অন্য কোনো দেশের বিরুদ্ধে বৈরী পদক্ষেপ নেয় না বলেও তিনি দাবি করেন। নিরাপদ আশ্রয় কেন্দ্রে বসে গোপন অফিস পরিচালনা ও নজরদারি পরিচালনায় মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর জুরি মেলা ভার। যুদ্ধে মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে থাকলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় CIA কর্মকর্তারা। এবার মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা CIA এর গোপন অফিসগুলোতেই নিখুঁত হামলা চালিয়েছে ইরান। মার্কিন গোয়েন্দা সংস্থার নাগাল কিভাবে পেল তেহরান? এর পেছনে রাশিয়ার হাত নেই তো? মার্কিন হামলা জেরে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরান। হামলা থেকে বাঁচতে পারেনি CIA এর গোপন অফিসগুলো। বিশেষ করে রিয়াদে CIA এর অফিসে ইরানের নিখুঁত ড্রোন হামলা চমকে দিয়েছে ওয়াশিংটনকে। মার্কিন দূতাবাসের ভেতরে অবস্থিত অত্যন্ত গোপন এই ভবনে হামলা চালানোর জন্য
প্রথমে দূতাবাসের বাইরের একটি দুর্বল অংশে ড্রোন হামলা চালায় ইরান। পরে সেই হামলায় সৃষ্টি হওয়া ছিদ্র দিয়েই প্রবেশ করে দ্বিতীয় ড্রোনটি, গুড়িয়ে দেয় সিআইএর স্টেশন। একইভাবে পূর্ব ইরাকে অবস্থিত একটি সিআইএ স্থাপনাতেও নিখুঁত হামলা চালায় ইরান। শুধু তাই নয়, আরো বেশ কয়েকটি সিআইএ স্থাপনায় হামলা চালানো হয়েছে বলেও জানাচ্ছে সূত্র, যদিও নিরাপত্তাজনিত কারণে সেগুলোর অবস্থান প্রকাশ করা হয়নি। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, অত্যন্ত গোপনীয় এসব সিআইএ স্থাপনার সন্ধান কোথায় পেল ইরান? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সন্দেহের তীর ছোড়া হয়েছে রাশিয়ার দিকে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, লক্ষ্য নির্ধারণে ইরানকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকতে পারে রাশিয়া। এমনকি এই শাহেদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান, সেটিও রাশিয়ার উন্নত সংরক্ষণ বলে ধারণা করা পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের। যুদ্ধ শুরুর পরপরই ইরানের লক্ষ্য নির্ধারণে মস্কোর বিরুদ্ধে সহায়তার অভিযোগ আনা হয়েছিল। মস্কো সেই অভিযোগ অস্বীকার করলেও সম্প্রতি সিআইএ স্থাপনায় হামলার খবর প্রকাশিত হওয়ার পর সেই ধারণা আরো জোরালো হয়েছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর এই ধারণার কারণ, রাশিয়া বহু বছর ধরেই ইরানকে সামরিক সহায়তা দিয়ে আসছে। গত সপ্তাহে জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় 2 মার্কিন সেনা নিহতের পর সেই সন্দেহ আরো বেড়েছে। ধারণা করা হচ্ছে ইরান হয়তো রাশিয়ার কাছ থেকে লক্ষ্য নির্ধারণ সংক্রান্ত তথ্য পেয়েছে। যদিও এখন পর্যন্ত এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় কেউই আনুষ্ঠানিকভাবে রাশিয়াকে দায়ী করে কোনো অভিযোগ করেনি। তবে পশ্চিমা কর্মকর্তাদের ধারণা, রাশিয়া ইরানের শাহেদ ড্রোনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে সাহায্য করেছে, যাতে সেগুলো আরো দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে পৌঁছাতে পারে। একই সঙ্গে তাদের ধারণা, রাশিয়া ইরানকে কোমিটা এম নামের একটি স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা দিয়েছে, যা ইরানকে অনেক বেশি নির্ভুল হামলা করতে সাহায্য করছে। রাশিয়া এই অভিযোগ শুরু থেকে অস্বীকার করলেও রিয়াদের মার্কিন দূতাবাসের ভেতরে অবস্থিত সিআইএ স্থাপনায় হামলার পর বিষয়টি তদন্তে নেমেছে মার্কিন গোয়েন্দারা। কিছু কর্মকর্তা মনে করছেন, ইরানের আসল লক্ষ্য হয়তো পুরো মার্কিন দূতাবাসই ছিল। সেক্ষেত্রে কাকতালীয়ভাবে দূতাবাসের ভেতরে থাকা সিআইএ স্টেশনটি আঘাতের শিকার হয়ে থাকতে পারে। আবার কিছু বিশ্লেষকের ভাষ্য, যুক্তরাষ্ট্রের এমন সংবেদনশীল গোয়েন্দা স্থাপনার অবস্থান শনাক্ত করে হামলার উপযোগী তথ্য সংগ্রহ করার সক্ষমতা এবং আগ্রহ রাশিয়া ছাড়া বিশ্বের খুব কম দেশেরই আছে। এ ব্যাপারে সিআইএর সাবেক স্টেশন প্রধান ও আন্ডার কভার অপারেশন কর্মকর্তা ড্যানিয়েল হফম্যানের ভাষ্য অনেকটা একই রকম। তিনি বলেন, সিআইএর স্থাপনায় হামলা করতে সত্যি রাশিয়া ইরানকে সহায়তা করলে অবাক হওয়ার মতো কিছু নেই, কারণ রাশিয়া ও ইরান উভয়েরই লক্ষ্য নিজেদের প্রভাব বলয়ের ভেতর থেকে যুক্তরাষ্ট্রের প্রভাব যতটা সম্ভব কমিয়ে দেওয়া, এমনকি পুরোপুরি সরিয়ে দেওয়া। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত হল ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক চুক্তি। বহু বিলিয়ন ডলারের এই চুক্তি কেবল 2 দেশের বাণিজ্যকেই চাঙ্গা করবে না, বরং মধ্যপ্রাচ্যের সামরিক ও কৌশলগত সমীকরণকেও বদলে দিতে পারে। মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই দ্বিপক্ষীয় চুক্তির ফলে সৌদি আরবের উদীয়মান পারমাণবিক শক্তি কর্মসূচিতে প্রবেশের সুযোগ পাবে আমেরিকার একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান। ফলে এই খাতে বিপুল পরিমাণে আমেরিকান প্রযুক্তির রপ্তানি বাড়বে। চুক্তি সইয়ের সময় মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ও সৌদি আরবের জ্বালানি মন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান দাবি করেছেন, এই চুক্তি পারমাণবিক নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখবে। তবে আনুষ্ঠানিক রূপ পাওয়ার আগে এই চুক্তি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও উদ্বেগ। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চূড়ান্ত রূপ পেলে সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ তৈরি হতে পারে এই চুক্তি। প্রথমবারের মতো অন্য কোনো দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সহযোগিতার হাত বাড়ালো যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক মহলের আশঙ্কা, এই সমৃদ্ধ ইউরেনিয়াম ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ করে দেবে সৌদি আরবকে। শুরু থেকেই ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন মার্কিন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। তাদের পক্ষেই অবস্থান নিয়েছেন ইসরায়েলের পারমাণবিক বিশেষজ্ঞরাও। তাদের মতে, অস্থিতিশীল মধ্যপ্রাচ্য বিপজ্জনক পারমাণবিক প্রতিযোগিতা শুরু করতে পারে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ। প্রশ্ন উঠছে, হঠাৎ ওয়াশিংটনের এই সিদ্ধান্ত কেন? বিশ্লেষকদের মতে, রাশিয়া বা চীনের সঙ্গে রিয়াদের পারমাণবিক জোটে ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব মোকাবেলায় মধ্যপ্রাচ্যে নিজেদের প্রধান মিত্র সৌদি আরবকে আরও শক্ত অবস্থানে দেখতে চায় ওয়াশিংটন।
যদিও এই চুক্তি কার্যকর হতে মার্কিন কংগ্রেসের পর্যালোচনার মুখোমুখি হতে হবে, তবে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার কারণে এটি পাস হওয়ার সম্ভাবনাই বেশি। 2018 সালে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্পষ্টই জানিয়েছিলেন, ইরান পারমাণবিক বোমা বানালে সৌদি আরবও পিছিয়ে থাকবে না। বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। সেক্ষেত্রে 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়া মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ শেষ হবে 2028 সালের এপ্রিলে। তবে মেয়াদের আগেই তিনি পদত্যাগ করতে চাইলে পরবর্তী আইনি প্রক্রিয়া কি হবে সেটি সংবিধানে স্পষ্টভাবে বলে দেয়া আছে বলে জানান সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক। তিনি বলেন, সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে তাকে পদত্যাগপত্র জমা দিতে হবে। পদত্যাগপত্র জমা দেওয়ার সাথে সেটি গ্রহণ বা গ্রহণ না করার কোনো সম্পর্ক নেই। পদত্যাগপত্র স্পিকারকে দিতে হবে, এটা সংবিধানেই বলা আছে। এখানে কোনো প্রক্রিয়া নাই তো। রেজিগনেশন লেটার সাধারণত আমি ব্যক্তিগত কারণে বা শারীরিক কারণে অবসর গ্রহণ করলাম। আর এইসব কনস্টিটিউশনাল পোস্টে রেজিগনেশন পাঠিয়ে দিলে এটা কার্যকর হয়। মানে অন্যান্য চাকরিতে আছে না, রিজাইন করলে রিজাইন অ্যাকসেপ্টেন্সের ব্যাপার আছে, মানে রেজিগনেশন গ্রহণ করা হলো কি হলো না। কনস্টিটিউশনাল পদে ওইটা নাই। রেজিগনেশন দেওয়া মানে পাঠিয়ে দেওয়া, মুছে দেওয়া মানে কার্যকর হবে না। রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেওয়ার পরে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এই পদ শূন্য থাকবে না বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক। তিনি জানান, সংবিধানের 54 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, রাষ্ট্রপতির পদত্যাগ করা এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্যবর্তী এই সময়ে স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পদত্যাগ করলে তার জায়গায় অন্য রাষ্ট্রপতি নির্বাচিত হবে। মাঝখানের সময়টা স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এটা 50 দিন লাগুক, 80 দিন লাগুক, যেটাই লাগুক, ওই সময়টা স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবে। 5 বছরের মেয়াদ শেষের আগে রাষ্ট্রপতি পদত্যাগ করলে ওই পদ শূন্য থাকবে না, অস্থায়ী রাষ্ট্রপতি থাকবেন এবং সংসদের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হবে। তবে এই নির্বাচন 90 দিনের মধ্যে করতে হবে বলে জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক। সব নির্বাচন কিভাবে হয়, নির্বাচনের আগে নির্বাচনের শিডিউল হয় না, যে কোন তারিখ মনোনয়নপত্র জমা দেওয়া, মনোনয়নপত্র যাচাই বাছাই, তারপরে নির্বাচনের তারিখ, তাই তো? ওইভাবেই ইলেকশন কমিশন সময়সূচি ঘোষণা করবে এবং সময়সূচি হিসেবে অন্য সব নির্বাচনের মধ্যে এটা হবে। ওখানে অনলি পার্থক্য হলো এখানে ভোটার হলো 350 জন, মানে সংসদ সদস্যরা শপথ করে তবে দায়িত্ব শপথ পড়াবে স্পিকার, এটাও সংবিধানে বলা আছে। তবে রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়ার কারণে ওই পদ শূন্য হলে মেয়াদ শেষের তারিখের আগে 90 দিন অথবা সর্বনিম্ন 60 দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে সংবিধানের 123-এর 1 অনুচ্ছেদে বলা হয়েছে যে সংসদ রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছে, সেই সংসদের মেয়াদ শেষ হওয়ার কারণে যদি রাষ্ট্রপতির পদ খালি হয় তাহলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা যাবে না। জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর নতুন সংসদের প্রথম বৈঠকের দিন থেকে 30 দিনের মধ্যে শূন্যপদ পূরণের জন্য নির্বাচন করতে হবে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।